গত ক্লাসে হচ্ছে আমরা এইটুকু পর্যন্ত করছিলাম। আহ, প্রথমে আমি একটু মেনুটাকে সাজাই। মেনুর মধ্যে কি কি আছে আমার? ইউএল, দেন ইউএল এর মধ্যে আছে এলআই, দেন এলআই এর মধ্যে আছে এ। এখন ইউএল এর এখানে একটা ডিফল্ট স্টাইল আছে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল। আমরা মার্জিন জিরো, প্যাডিং জিরো সব জায়গায় করছিলাম। এই যে স্টার্ট, এখানে লিস্ট স্টাইল বলে দিই। যদি লিস্ট স্টাইল থাকে ইউএল এর, তাহলে ইউএল এর সব জায়গায় লিস্ট স্টাইলটা চলে যাবে। এনিওয়ে, এখন এখানে দেখেন প্রত্যেকটা এলআই হচ্ছে তার প্যারেন্টের সমান, প্রত্যেকটা এলআই। যেমন এখন প্যারেন্টের উইড হচ্ছে কন্টেন্টের সমান, এবং প্রত্যেকটা এলআই ব্লক অবস্থায় আছে তার প্যারেন্টের সমান। আমি আপাতত প্যারেন্টকে একটা উইড দিই 500 পিক্সেল, এইটুকু হচ্ছে তার উইড। এখন দেখেন এলআই, দেখেন প্যারেন্টের সমান হয়ে গেছে, তাই না? তো প্রত্যেকটা এলআই এখন ব্লক অবস্থায় আছে। ব্লক অবস্থায় থেকে তারা একটার পর একটা নিচে লিস্ট আকারে আছে। এখন মেনু দরকার হচ্ছে সব মেনুকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তো আমাকে যেটা বলতে হবে, ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টি ভ্যালু অনেক, ইনলাইন, ব্লক, ফ্লেক্স, গ্রিড, ইনহেরিট, ইনলাইন ব্লক, আবার ইনলাইন ফ্লেক্স, ইনলাইন গ্রিড। তো ইনলাইন মিন্স লাইনের মধ্যে, তাই না? ইনলাইন মিন্স লাইনের মধ্যে। তো আমি ডিসপ্লে ইনলাইন করলাম এবং প্রত্যেকটা এলআই তারা পাশাপাশি একই লাইনে চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে প্রত্যেকটা এর ক্ষেত্রে দেখতেছি যে আন্ডারলাইন আছে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো আমি সর্বজনীন এ কে টেক্সট ডেকোরেশন নান করে দিই, কোনো টেক্সট আন্ডারলাইন থাকবে না। ওকে, এখন এলআই এ কে স্টাইল করব। আমার মেনু ইউএল এলআই, আমি প্যাডিং দিলাম 15 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল পাশাপাশি আসছে। আচ্ছা, প্যাডিং এবং মার্জিন এই দুইটা বিষয় যদি বলি, সাবজেক্ট 3 স্কুল এন্ড সিএসএস, প্যাডিং এবং মার্জিন হচ্ছে অ্যাকচুয়ালি দুটো আলাদা প্রপার্টি। দুইটারই কাজ প্রায় সেম, কিন্তু দুইটা দুভাবে কাজ করে, দুরকম করে। যেমন আমি যদি মার্জিন এবং প্যাডিং দুটাই ওপেন করলাম, এখানে দেখেন এটা হচ্ছে মার্জিন। মার্জিন কি করে? আমি যখন কোনো একটা এলিমেন্টকে মার্জিন দেব, মার্জিন তখন স্পেস কাউন্ট করে হচ্ছে তার সেই কন্টেন্টের চারপাশে, অ্যারাউন্ড চারপাশে, একদম চারপাশে। আর প্যাডিং কিভাবে কাজ করে? প্যাডিং যখন দেব, তাহলে প্যাডিংটা কাজ করে হচ্ছে সেই কন্টেন্টের ভিতরের চারপাশে। ঠিক আছে? অ্যাকচুয়ালি সহজ কথা যদি বলতে চাই, যে মার্জিন পিক্সেল, এটা আমার একটা কন্টেন্ট যদি মার্জিন দেয়, মার্জিন পিক্সেল দখল করে নেয় বাইরে। ঠিক আছে? সাপোজ আমি 10 পিক্সেল মার্জিন দিয়েছি, চারপাশে 10 পিক্সেল মার্জিন সে পেয়েছে, এবং এই 10 পিক্সেলের মধ্যে আর কাউকে সে আসতে দিবে না। ঠিক আছে? 10 পিক্সেলের পরে আসতে দিবে। আর প্যাডিংটা হচ্ছে আমি যখন কোনো একটা কন্টেন্টকে প্যাডিং দেবো, সে প্যাডিংটা সে ভিতরে জায়গা করে না। এবার নর্মালি আমার ডিভের টেক্সট থাকার কথা এখান থেকে, আমি যখন প্যাডিং দেবো, সে ভিতরে খালি জায়গা করে নিয়ে টেক্সট এখানে থাকবে 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। ঠিক আছে? সহজ কথায় প্যাডিং কোন একটা কন্টেন্টের ভিতরে কাজ করে, আর মার্জিন তার বাইরে কাজ করে। ঠিক আছে? কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যাডিং তার উইডকে নিয়ে কাজ করে, কন্টেন্টের উইড বাড়াই ফেলে। আমি সেটাকে শর্টকাটলি একটু যদি বলতে চাই প্র্যাকটিক্যালি, আমি এখানে আলাদা একটা ডিভ নেই, ডিভ মার্জিন
প্যাডিং। আচ্ছা, এখানে একটা টেক্সট দিলাম, টেক্সট। এবং এই ক্লাসকে আমি একটা স্টাইল দিয়ে নিই আপাতত। স্টাইল হচ্ছে উইড and height, background, right. আচ্ছা, আপাতত দেখেন যে এটা হচ্ছে আমার সেই কন্টেন্টটা, এটা কিন্তু কন্টেনারের বাইরে, তাই বাইরে আছে। এটা হচ্ছে আমার কন্টেন্ট। এখন আমি এই ডিভটাকে, মার্জিন প্যাডিং ডিভটাকে কি করব, একটা প্যাডিং দিব। এখানে শুধুমাত্র দেওয়া আছে উইথ 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবং আপনি একটু সাইজটা দেখে নেন যে এটা একদম শুরু থেকে, স্ক্রিনের শুরু থেকে আমার কন্টেনারের শুরু পর্যন্ত আসছে। আমি এখন শুধুমাত্র প্যাডিং দিচ্ছি, প্যাডিং 25 পিক্সেল। সে ভিতরে তো জায়গা খালি করছে, প্লাস উইডকে কি করছে, বাড়াই ফেলছে, তাই না? 150 পিক্সেল থেকে উইড বাড়াই ফেলছে। তো এটা নিয়ে যদি কাজ করতে যাই, প্যাডিং নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, উইডের সাথে কাজ করতে হবে, আমাকে মেজারমেন্ট করেই কাজ করতে হবে। যদি আমার এক্স্যাক্টলি ওই 150 পিক্সেলের উইডই দরকার, তাহলে যদি এবং 25 পিক্সেলের যদি আমার প্যাডিং দরকারই পড়ে, তাহলে আমাকে উইড 25 পিক্সেল, 50 পিক্সেল, 50 পিক্সেল কমাই ফেলতে হবে। কিরকম? কারণ আমি শুধুমাত্র প্যাডিং দিয়েছি। শুধুমাত্র প্যাডিং মানে কি, প্যাডিংটা একদম চারপাশে পেয়েছে, এই যে পার্পল কালার, প্যাডিংটা চারপাশে পেয়েছে, তাহলে উইড কত কত পিক্সেল বেড়ে গেছে? উইড বেড়ে গেছে হচ্ছে 25, 25 কত, 25, 25 পিক্সেল উইড বেড়ে গেছে। তো আমাকে, সরি 25 না, 50, 50 পিক্সেল। তো আমাকে 50 পিক্সেল উইড কমাই দিলে আমাকে আগের উইডটা আমি পেয়ে যাবো, আগের যে 150 পিক্সেল উইড দিয়েছিলাম সেটা। এনিওয়ে, আর মার্জিং এর কথা বলি, রিফ্রেশ। এখন এই অবস্থায় আমি শুধুমাত্র মার্জিন দিয়ে দেখি, মার্জিন 25 পিক্সেল। সে কি করছে, চারপাশে কিছু জায়গা দখল করে নিয়েছে, এবং এর আশেপাশে ওই জায়গার মধ্যে আর কেউ নেই, ঠিক আছে? তার মানে মার্জিন হচ্ছে কোনো একটা কন্টেন্টের পিক্সেল কাউন্ট করে, বাট তার চারপাশে, আর প্যাডিং হচ্ছে তার মধ্যে। আরেকটা ওয়ে আছে অবশ্য, প্যাডিং, সাপোজ আমি প্যাডিং দিলাম 25 পিক্সেল, বাট আমি উইড নিয়ে কাজ করতে চাচ্ছি না, কিন্তু এবং তার উইডও বাড়াবে না, প্যাডিং কি করবে না, উইডও বাড়াবে না, তাহলে আরেকটা প্রপার্টি আছে বক্স সাইজিং, বর্ডার বক্স। বক্স সাইজিং এর ভ্যালু যদি আমি বর্ডার বক্স দেই, তাহলে এটা অ্যাকচুয়ালি কি করছে, বক্স সাইজিং মিন্স যে কন্টেন্টটাকে আমি প্যাডিং দিচ্ছি, যে কন্টেন্টটা তার একটা উইড আছে, অবশ্যই প্রত্যেকটা কন্টেন্টের একটা উইড, হাইট কন্টেন্ট অনুযায়ী আছে, ঠিক আছে? উইড হয় অটো, অথবা আমি মেজার করে দিলাম 150 পিক্সেল এখানে, এবং সেই উইড চারপাশে, সেই উইড এবং হাইট মিলে আমি যখন বলছি বক্স সাইজিং বর্ডার বক্স, সে অ্যাজ এ বর্ডার, সে অ্যাজ এ বর্ডার বক্স আকারে শো হবে, ডিসপ্লে হবে, দেন সে তার কোনো উইড বাড়াতে পারবে না অন্য কোনো এলিমেন্টের জন্য, প্যাডিং এর জন্য বলেন, মার্জিং এর জন্য বলেন। হ্যাঁ, মার্জিন তো জাস্ট বাইরে কাউন্ট করে, সো মার্জিন হবে, বাট প্যাডিং, প্যাডিং তার কোনো উইড বাড়াতে পারবে না, সে আমি যতটুকু ডিফাইন করে দিয়েছি ঠিক ততটুকুই অ্যাজ এ বর্ডার, অ্যাজ এ বক্স স্টে করবে। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর জাস্ট মূল বিষয়। মার্জিন হচ্ছে বাইরে কাজ করে, প্যাডিং হচ্ছে ভিতরে কাজ করে, জাস্ট এটুকু। আমি এই অংশটুকু একটু মুছে দিই। এখানে প্যাডিং দিয়েছিলাম দুটাকে আলাদা করার জন্য, প্রত্যেকটা লিঙ্ককে, প্রত্যেকটা অ্যালাইকে আলাদা আলাদা করে শো করানোর জন্য আমি এখানে প্যাডিং দিয়েছিলাম। প্যাডিং হচ্ছে 15 পিক্সেল, এই যে এতে 15 পিক্সেল দিয়েছি। প্যাডিং 15 পিক্সেল দেওয়াতে তারা কি, প্যাডিং অবশ্যই চারপাশে পেয়েছে। আর হ্যাঁ, প্রত্যেকটা প্যাডিং কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে চারপাশে কাউন্ট করে, যেমন প্যাডিং, যেমন মার্জিন, তারপর হচ্ছে আর কি আছে, যেমন বক্স শ্যাডো, তারপর বর্ডার রেডিয়াস,
এগুলো হচ্ছে চারটা প্যারামিটার, সবগুলোর চারটা প্যারামিটার আছে, চারটা সাব প্রপার্টি আছে। মার্জিন, মার্জিন যদি বলতে যাই তাহলে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এভাবে চারটা চারটা প্যারামিটার আছে। আবার এগুলোকে দুভাবে ইউজ করা যায়, একভাবে ইউজ করা যায়, অনেকভাবে ইউজ করা যায়। আমি চারভাবেও ইউজ করতে পারি। মনে করেন আমার মার্জিন লেফট 20 পিক্সেল, আমি মার্জিন লেফট লিখে 20 পিক্সেল, মার্জিন টপ 50 পিক্সেল, মার্জিন টপ লিখে 50 পিক্সেল, এভাবে আলাদা ইউজ করতে পারি। যদি চারটায় যদি সেম হয়, আমার চারটায় ভ্যালু যদি সেম হয়, তাহলে শুধুমাত্র মার্জিন লিখেও ইউজ করতে পারি 50 পিক্সেল, চারপাশে 50 পিক্সেল পেয়ে যাবে। অথবা আমি আবার ইউজ করতে পারি মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন টপ, এগুলোকে এভাবে আলাদা আলাদা করে না লিখে একভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে অনলি মার্জিন। এবং এখানে 0 0 0 0, এখানে চারটা এলিমেন্ট আছে ক্লক ওয়াইজ, সবসময় ক্লক ওয়াইজ ঘুরবেন। হ্যাঁ, টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট, ঠিক আছে, এভাবে ক্লক ওয়াইজ ঘুরবেন, টপ রাইট বটম লেফট। তো এভাবে আলাদা আলাদা করে আমি কি করতে পারি, আমার পিক্সেল বা আমার ভ্যালুটা ডিফাইন করতে পারি। তো আবার আরেকভাবে আছে, সেটা হচ্ছে মার্জিন, মার্জিন 0 0, অনলি 0 0, দুইটা দুইটা ভ্যালু 0 0, এখানে টপ বটম লেফট রাইট, ঠিক আছে, এটা হচ্ছে টপ বটম এবং এটা হচ্ছে লেফট রাইট, এভাবে দেওয়া যায়। সো এখানে দেখেন আমি একে প্যাডিং দিয়েছি এবং প্যাডিং 15 পিক্সেল লিখেছে হচ্ছে 15 পিক্সেল। আচ্ছা, এবার প্যাডিং ছাড়া দেখি মার্জিন দিয়ে দেখি কি হয়। সেম, সে দেখেন যে আমার টপটা কিন্তু ডিসপ্লে করছে না। টপটা কেন ডিসপ্লে করছে না? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লিংক এবং সে প্যাডিংটাকে আমার স্পেস, এখানে দেখেন এলআইটা কিন্তু সাইজ কম, এলআই চাইতে কিন্তু এ বড়, এখানে এলআই এ, এলআই এ প্যাডিং দিয়েই বুঝে, প্যাডিং যেহেতু উইথ হাইট বাড়াই, তো এখন এলআই এ, এলআই সাইজ কত, একদম ছোট, এবং একে প্যাডিং দিয়েছে, তার দ্যাট মিন্স এ হচ্ছে এখন এখান পর্যন্ত আছে। আমি যেখানে মাউস নিলে কার্সর, হ্যান্ড কার্সর দেখাচ্ছে, ওইটুক পর্যন্ত এ আছে। আমি এটাতে ক্লিক করলে অ্যাজ এ লিংক আকারে কাজ করবে, এই হোমটা এখানে ক্লিক করলে অ্যাজ এ লিংক কাজ করবে। এনিওয়ে, এখানে যে এটা সে কি করতে পারছে না, এলআই এর মধ্যে ডিসপ্লে করতে পারছে না, যে প্রপারলি ডিসপ্লে করতে পারছে না। তো আমরা যখন মেনু তৈরি করব, অবশ্যই এলআই এ কে, ইউএলএলআই এ কে ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে সে প্যাডিংটা ব্লক করতে পারে তার ওয়েবসাইটের স্পেসের মধ্যে, এই হেডিং অংশের মধ্যে, ঠিক আছে। এখন দেখেন আমার এটা কি হচ্ছে, সম্পূর্ণ প্যাডিংটা ব্লক করে শো করছে, ঠিক আছে না? শুধুমাত্র ব্লক দিলে আবার সমস্যা। শুধুমাত্র ব্লক মানে কি, শুধুমাত্র ব্লক মানে হচ্ছে এলআই এটা তার প্যারেন্টের সমান সাইজ হয়ে গেছে। প্যারেন্টে বলতে সেখানে মেনু, যার উইথ একটা উইথ দেওয়া আছে, সরি, আচ্ছা আমার মেনুকে উইথ দেওয়া নাই, আমি এখানে উইথ দিয়ে দেখি, যার একটা উইথ দেওয়া আছে হচ্ছে কি তার সমান হয়ে গেছে। তো ডিসপ্লে ব্লক বলতে অ্যাকচুয়ালি তার প্যারেন্টের যত উইথ, সেই কন্টেন্টটুকু তত উইথ পেয়ে যাবে, ঠিক আছে। এনিওয়ে, এখান পাশাপাশি রাখার জন্য এবং প্লাস প্রপারলি ডিসপ্লে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনলাইন ব্লক, দুইটা একসাথে, সে আমার জায়গাটুকু ব্লক করবে প্লাস পাশাপাশিও থাকবে, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আচ্ছা, আমরা মেনুটার একটু কাজ করি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মানে ওকে, এটা হচ্ছে আমার মেনু। হ্যাঁ, আর একটা কাজ, প্যাডিং 20 পিক্সেল, লোগো প্যাডিং 20 পিক্সেল, একটু বড় করলাম, ব্যাস। এবং হ্যাঁ দিতে পারতাম,
এখানে একটা কাহিনী আছে। আচ্ছা ওয়েট, হ্যাঁ টোটালটাকেই দিই, তাহলে এটাকে আলাদা করতে হবে। রো ওয়ান প্যাডিং, এন্ড এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই সাদা। আর অ্যাকচুয়ালি এটাকে আলাদা করার জন্য আমি প্যাডিংটা পেয়ে গেছি, ফাইন। সাপোজ এটা মেনু, আমি পরে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। আচ্ছা একসাথে আলোচনা করে ফেলি অ্যাডভান্স। সিএসএস এর আর কিছু এলিমেন্টস আছে, আমরা কিছু সিলেক্টর আছে যেগুলো হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টস কে আমি কাউন্ট করতে পারি, ধরতে পারি, সিলেক্ট করতে পারি। যেমন লগোর ক্ষেত্রে সাপোজ লোগোটা এত বড় হবে না, বাট অনলি এল, এলটা একটু বড় হবে, ঠিক আছে। আর বাকি ওয়ার্ড গুলা, বাকি লেটার গুলা ছোট হবে। এরকম কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে, কিছু সিলেক্টর আছে যেগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট কোন একটা কন্টেন্ট থেকে কিছু একটাকে বের করে আনতে পারি। তো এরকম কিছু সিলেক্টর হচ্ছে সোডো ক্লাস, এদেরকে বলা হয় সোডো ক্লাস। যেমন সাইকো বলো না, সাইকো, সাইকো বানান কি বলুন তো? পি এস ওয়াই সি এইচ ও না, সাইকো নাকি সিও? আচ্ছা যাই হোক, একটা যে কোনো একটা। তো এরকম কিছু একটা ক্লাস আছে যেটা হচ্ছে সোডো ক্লাস, এটাকে, এটার বানানটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে এই সুডো ক্লাসের কাজ কি, এটা হচ্ছে কন্টেন্টকে ডিফাইন করা, কন্টেন্টের আগে পরে বা কন্টেন্টের মধ্যে কোনো একটা কিছুকে ডিফাইন করা। আমরা এখানে একটু দেখি যে W3 স্কুল সুডো ক্লাস সম্পর্কে আমাদেরকে কি বলছে। সুডো ক্লাস, হোয়াট আর সুডো ক্লাস, এটা হচ্ছে a pseudo class is used to define a special state of the element, কোন একটা এলিমেন্টের স্পেশাল স্টেটকে ডিফাইন করার জন্য সুডো ক্লাস ব্যবহার করা হয়। তো সুডো ক্লাসের মধ্যে কি কি আছে অ্যাকচুয়ালি, সুডো ক্লাসের মধ্যে অনেকগুলাই আছে, যেমন ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, বিফোর, আফটার। সাপোজ আমি একটা লগো লিখলাম, লগো এটা H1 এর মধ্যে লিখেছি, এবং আমি যদি বলি ফার্স্ট লেটার তাহলে ফার্স্ট লেটার। আর কোন একটা প্যারাগ্রাফ, অনেকগুলো লাইন আছে, আমি যদি বলি ফার্স্ট লাইন তাহলে ফার্স্ট লাইন, অনলি ফার্স্ট লাইন আমি সিলেক্ট করতে পারি। অনেক ওয়েবসাইটে দেখবেন যে প্যারাগ্রাফ শুরু হয়েছে কিন্তু র্যাপ কেস যেটাকে বলে আর কি, বড় হাতের প্রথমে শুরু হয়ে, বইতেও দেখবেন বিভিন্ন বই অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে শুরু করে, দেন আস্তে আস্তে সবগুলা ছোট হয়ে আসে। বড় হাতের না, অ্যাকচুয়ালি ফন্ট সাইজ বড় করে। তো এই টাইপের এলিমেন্ট গুলাকে সিলেক্ট করার জন্য সুডো ক্লাস ব্যবহার করা হয়। অথবা আবার এরকম বলতে পারেন যে আপনার একটা ওয়েবসাইট যেখানে ইউএলএলআই আছে, অথবা এই ইউএলএলআই, হ্যাঁ এগুলো সবগুলাই তো ইউএলএলআই। সো আপনি চাচ্ছেন আপনার সেই সাইড বারে প্রত্যেকটা ইউএলএলআই এর আগে এরকম একটা চিহ্ন থাকবে, অথবা এরকম একটা চিহ্ন থাকবে। তাহলে এই কাজটা শর্টকাটলি কি করতে পারি আমরা, সুডো ক্লাসের মাধ্যমে। সুডো ক্লাস, একটা সুডো ক্লাস আছে হচ্ছে বিফোর, আরটা হচ্ছে আফটার। বিফোর মিন্স আগে, আফটার মিন্স পরে। তো এই বিফোর আফটারের মাধ্যমে আমরা এটা করতে পারি। এখন একটু দেখি যে সুডো ক্লাস অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে হয়। সুডো ক্লাস যেমন একটু স্টাইলটা দেখে নিই। আমার এটা একটা ওয়েবসাইট না, একটু সাজাই, ওয়েবসাইটটাকে সাজাই তারপর এগুলো করি। আহ, এটা হচ্ছে রো টু এর একটা স্টাইল দেই। 300 বেশি হওয়ার দরকার নেই। রো 3 কন্টেন্ট, কন্টেন্ট লেফট, এভাবে এভাবে তো কাজ নিচ্ছিলাম না, কেউ শিওর না। কন্টেন্ট লেফট, কন্টেন্ট রাইট, দেন টপ, বটম। লেফট এর মধ্যে টপ আছে, লেফট এর মধ্যে টপ, বটম। আচ্ছা আমরা যে কাজটা করব যে কন্টেন্ট কে
কন্টেন্ট লেফট ফ্লোট লেফট হবে, কন্টেন্ট রাইট ফ্লোট রাইট হবে, ফ্লোট লেফট কন্টেন্ট রাইট ফ্লোট রাইট। এন্ড আমরা কোন একটা কন্টেন্টকে ফ্লোট লেফট রাইট করলে কি করতে জানি, হ্যাঁ কি জানি বলেন? ওভারফ্লো কি করতে হয়? ওভারফ্লো হিডেন করতে হয়। আচ্ছা, তারপর 960 পিক্সেল উইডথ ক্যানভাসে আমরা আলাদা করে ফেলি 700, সরি উইডথ 700 পিক্সেল, এবং রাইট কে উইডথ দেই হচ্ছে উইডথ 260 পিক্সেল। মোটামুটি পাশাপাশি সাজানো হয়ে গেছে, আই হোপ। এখানে রাইট আসার কথা, কন্টেন্ট লেফট, আচ্ছা এখানে বলেন তো কি বিষয় হয়েছে? হ্যাঁ ইমেজকে করছে, হ্যাঁ ইমেজকে আমরা হাইট দিয়েছি, ইমেজের ডিপটাকে হাইট দিয়েছি, এবং কিন্তু ইমেজটা হচ্ছে অনেক বড়, হাইটের মধ্যেও অনেক বড়। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করতে হবে? ডিপ সমান ডিপের সমান দেখাবে। সেম কাহিনী, সেটা হচ্ছে রো 3 তে আমি একটা হাইট দিয়েছি, আমি যদি ওভারফ্লো হিডেন দিয়ে দেই সে এর বেশি আর শো করবে না, ঠিক আছে? আর এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ না, সেহেতু সে যত পরিমাণ তার হাইট যতটুকু ঠিক ততটুকুই শো করবে। আর অথবা এভাবে করা যেতে পারে, দেখি হচ্ছে ম্যাক্স হাইট, তাও কিন্তু তার কন্টেন্ট পুরোপুরি আসতেছে, কারণ এটা ইমেজ। যাই হোক, ওভারফ্লো হিডেন আপাতত ইউজ করলাম। এনিওয়ে, আমার কন্টেন্ট এখন বরাবর একটু মোটামুটি সাজানো আছে। তারপর আমি একটু যেটা করব সেটা হচ্ছে প্যাডিং 25 পিক্সেল বক্স সাইজিং দিয়ে দেই, যাতে উইড নিয়ে কাজ করতে না হয়। বর্ডার বক্স, এটা আবার একটা প্রবলেম আছে। প্রবলেম কিরকম? আমি প্যাডিং তো দিলাম ঠিকই, তাই তাই বলে প্যাডিং এত বেশি দিতে পারবো না যাতে আমার কন্টেন্টটাও প্যাডিং থেকে বের হয়ে আসে। যেমন এখানে দেখেন যে কন্টেন্ট লেফট, আমি প্যাডিং দিচ্ছি 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 দিচ্ছি, কোনো কিছুকে সেন্টার করার জন্য এই এই ওয়েটা কাজ, মানে এই ফিক্সটা কাজে লাগাবে না। কোনো কিছুকে একদম প্রপারলি সেন্টার করার জন্য আমি দিচ্ছি তো দিচ্ছি। এখন কিন্তু আমার কন্টেন্ট প্যাডিং এর বাইরে চলে আসছে, সেই সাথে আমার ওয়েট যখনই প্যাডিং 0-তে আসবে এবং তারপরে বাড়তে থাকবে, তখন কিন্তু আমার ওয়েট বাড়তে থাকবে। অনেকে দেখলাম যে, হ্যাঁ অনেকে দেখলাম হচ্ছে প্যাডিংটা অনেক বেশি দিয়ে কোনো একটা কিছুকে সেন্টারিং করার জন্য বা কিছু করার জন্য মার্জিন বা প্যাডিং বেশি দিয়েই আনতেছে। এটা হয়তো বা আপনার ডিসপ্লেতে সেন্টার হয়েছে, বাট অন্য কোনো ডিসপ্লেতে সেন্টার হবে না এটা, কারণ এই ডিসপ্লেটা অনেক বড়, এই ডিসপ্লেটা অনেক বড়, এর চাইতে আরো বড় বড় মনিটর এখন চলে আসতে পারে। তো সেন্টার করার জন্য সেন্টারের প্রপার ওয়ে গুলো ইউজ করবেন। আচ্ছা, এখানে প্যাডিং দিয়েছি। আর যে বিষয়টা টপ টপ এর মধ্যে আমি মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম 25 পিক্সেল জাস্ট। আর বটমের মধ্যে আমার কি আছে? বটমে আছে হচ্ছে কিছু এ আছে। সো আমরা যেটা বলছিলাম যে পাশাপাশি এগুলো থাকবে, এবং বটমের সাথে আমার এ আছে, আমি এ কে সিলেক্ট করি, এন্ড এর মধ্যে আবার ইমেজ আছে। আমি বটমের মধ্যে এ কে প্রথমে করি হচ্ছে উইথ, কয়টা এ আছে? 1 2 3, আমি উইথ 30% দিই, পার্সেন্ট এবং বলতেছি, এবং ফ্লোট লেফট পাশাপাশি থাকবে। এভাবেও করা যায় ফ্লোট লেফট, অথবা করা যায় হচ্ছে ডিসপ্লে ইনলাইন পাশাপাশি এ আসার জন্য, সরি ডিসপ্লে ইনলাইন। কিন্তু আসতেছে না কেন? ইমেজ, হ্যাঁ ইমেজ হচ্ছে 100%। সো আমার এই ইমেজটাকে হচ্ছে কি করতে হবে?
দেখি তো ম্যাক্স উইথ 100% করলে আমার এই প্যারেন্টের উইথ পাওয়ার কথা, পাওয়ার কথা না, বাট তাও পায় না এখানে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা, এটা দেওয়াটা উচিত। যদি আবার উইথটা বেশি হয়ে যায় আমার ডিসপ্লের উইথের সাথে, এগুলাকে আমরা মেজার করব উইথ দিয়ে। এটা যখন আমি ডিপ নিব, এটা যদি এ না হয়ে ডিপ হতো তাহলে কিন্তু এত কিছু লিখতে হতো না, বা এখানে উইথটা ডিফাইন করতে হতো না। সাপোজ আমি এখানে উইথ ডিফাইন করে দিলাম 150 পিক্সেল বা 100 পিক্সেল, ইমেজের উইথ ডিফাইন করে দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। এই ইমেজের উইথটাকে আর ডিফাইন ডিফাইন করতে হতো না, আমি যদি এই এ এর বদলে আমি ডিপ নিতাম, ঠিক আছে। ডিপটা হচ্ছে একটা পোর্শন, এটা হচ্ছে একটা পুরোটাকে লিঙ্ক, সে যতটুকুই পারে নিতে চেষ্টা করবে। তো আচ্ছা, আমি এখানে আপাতত ইমেজ এ দিয়েই করছি এবং ইমেজটাকে উইথ দিয়েই করছি, এই অবস্থায় থাক মোটামুটি। এখন একে ডিসপ্লে ইনলাইন করছি। আচ্ছা, এটা ইনলাইন না করে ফ্লোট করলে, আর উইথ দিলাম না, আপাতত উইথ দিলাম না। এখানে আমি দেখাই আবার ডিসপ্লে ইনলাইন, ইনলাইন একটা বিষয়, উইথ ছাড়া কিন্তু এখানে কি আছে, কি বোঝাচ্ছে? মার্জিন না অ্যাকচুয়ালি, আমি যখন ডিসপ্লে ইনলাইন করি তখন তারপরও কিন্তু প্রত্যেকটা এ তাদের একটা নিজস্ব, তাদের মধ্যে একটা নিজস্ব দূরত্ব বজায় রাখে। আমি যখন ফ্লোটিং করি, আমি ফ্লোটিং করে বলেই দিচ্ছি যে লেফট থেকেই ফ্লোট হবে, প্রত্যেকটা কিন্তু লেফট থেকেই ফ্লো হবে এবং তারা পাশাপাশি থাকবে। প্রথমে এখান থেকে লেফট থেকে ফ্লো, পরে এইটুকুতে শেষ, পরের ওখান থেকেই শুরু করবে। আর ডিসপ্লে ইনলাইন হচ্ছে একদম ভদ্রতা, জাস্ট পাশাপাশি থাকো তোমরা, তোমাদের স্টাইল বজায় রাখো, এটাই। তো ডিসপ্লে ইনলাইন তারা তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব, প্রায় 4 পিক্সেল 5 পিক্সেলের মতো দূরত্ব বজায় রাখে। আমি যখন ফ্লোটিং করবো, এখন দেখেন ফ্লোটিং লেফট, তারা কিন্তু একদম কোনো ভদ্রতা বজায় রাখে না। যাই হোক, তো এটুকু করলাম। দেন আমি এটার একটু করি, বর্ডার বক্স অ্যান্ড প্যাডিংটাকে আমি কন্টেন্ট রাইটে নিয়ে আসি। আমার আর তেমন কিছু স্ট্যান্ড, এই কন্টেন্ট রাইটে আমার একটা H4 বা H5 আছে, H4 নাকি, হ্যাঁ H4। মার্জিন বটম, আমি মার্জিন বটম 15 পিক্সেল। আচ্ছা, এ হচ্ছে, এগুলো হচ্ছে সিএসএস এর বেসিক কাজ। আরেকটা রো 4 এ আমরা একটা কি দিয়েছি, কপিরাইট ট্যাক্স দিয়েছি। এটাকে সেন্টার করতে হবে, টেক্সট লাইন সেন্টার, কোন একটা টেক্সটকে সেন্টার করার জন্য। কিন্তু কোন একটা কন্টেন্ট তার যদি উইথ থাকে, তাকে টেক্সট লাইন, তাকে সেন্টার করার জন্য অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে, আমাকে ইউজ করতে হবে মার্জিন জিরো অটো। যেই কন্টেন্টের উইথ দেওয়া আছে তাকে যদি সেন্টারিং করতে হয় তাহলে কি করতে হবে, মার্জিন জিরো অটো। আর যার উইথ নেই তাকে আমরা টেক্সট লাইন সেন্টারের মাধ্যমে করতে পারি। আবার কিন্তু ইমেজকে, মাঝে মধ্যে ইমেজকে করা যায়। যেমন আমি যদি এখানে বলি, এই বটমের যতগুলা ইমেজ আছে, সাপোজ এখন কি হয় দেখেন, যে এখান থেকে দেখি বটম, বটমের উইথটা কত বড়, বটমের উইথ হচ্ছে আমার প্যারেন্টের উইথ, আই মিন 25 পিক্সেল 25 পিক্সেল প্যাডিং বাদে যত উইথ হচ্ছে। তো আমি যদি বটমকে একটা স্টাইল দেই, টেক্সচার লাইন দেই, সে কিন্তু সেন্টার হবে, কারণ তার একটা নির্দিষ্ট উইথ আছে, তার মধ্যে কন্টেন্ট। এখন আমি যদি এই সেন্টারিংটা ইমেজকে করতে চাই, এটা একদম বোকামে হবে, যদিও বা ইমেজের কোনো উইডই নাই, মানে ইমেজের প্যারেন্টের কোনো উইড নাই। সাপোজ আমি প্যারেন্টের একটা উইড দিয়ে দিই 30, এখানে 30% আছে, আমি আর একটু বাড়াই দিই, অথবা 400 পিক্সেল করে, ইমেজ থেকে বড়। অ্যাকচুয়ালি ব্লগ না করাতে 400 পিক্সেল উইডটা দখল করছে না। এনিওয়ে, আমি আপাতত 260 পিক্সেল দিলাম উইড। ডিসপ্লে ব্লক করা ছিল না, যার কারণে সে, ওই যে বললাম, প্যাডিং বা হাইট বা উইড
প্যাডিং দিলে তো উইড বাড়ে কোনো একটা কিছু, তাই না? প্যাডিংটা উইডের কাজই করে। তো এ হচ্ছে কি, সে তার স্পেসটা ব্লক করতে পারে না, তার কন্টেন্টের সমান স্পেস নিয়ে বসে থাকে, ঠিক আছে? তো সেই স্পেসটাকে ব্লক করার জন্য আপনাকে অবশ্যই ব্লক করতে হবে, সে ডিসপ্লে ব্লক হোক ইনলাইন ব্লক হোক। তো আমাদের যেহেতু পাশাপাশি দরকার, তাই ইনলাইন ব্লক করে নিলাম। এখন দেখেন আমি ইমেজকে সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার, সে সেন্টার হয়েছে? এর মধ্যে কিন্তু সে সেন্টার না। আমি যদি একে করি টেক্সট অ্যালাইন সেন্টার, সে কিন্তু হয়েছে, কারণ এর কন্টেন্ট হচ্ছে ইমেজটা, বাট ইমেজটা হচ্ছে কি আবার 150 পিক্সেল, তাকে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করা যাবে না। তাকে যদি সেন্টার করতে হয়, যে ওয়েতে করতে হবে সেটা হচ্ছে আমি এর মধ্যে ইমেজকে সেন্টার করতে চাচ্ছি, তাহলে হবে কি মার্জিন জিরো অটো, এভাবে করার কথা, কিন্তু তারপরে কাজ করছে না। কেন কাজ করছে না সেটা পরে ডিপেন্ড করবো, তার একটা ওয়ে আছে। যাই হোক, এনিওয়ে, হ্যাঁ হ্যাঁ না, এখন এখানে যে বিষয়টা করছি, যে বিষয়টা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি সেটা হচ্ছে সেন্টারিং এর বিষয়, কন্টেন্ট সেন্টারিং এর বিষয়, অনেকগুলো কন্টেন্ট সেন্টারিং বিষয় আছে। যেমন এটা আমার একটা ডিপ, আমি 3 ধরনের সেন্টারিং এর কথা বলি, এটা একটা ডিপ এবং এটা একটা ডিপ। সেন্টারিং এর বিষয় তো আবার দুভাবে হয়, একটা হচ্ছে লেফট রাইট এর সেন্টার, এই আরটা হচ্ছে টপ বটমের সেন্টার, এভাবে। সো আপাতত টপ বটম সেন্টার বাদ দিলাম, সেটা আরেকটা ওয়ে। এই 3 সেন্টারের কথা বলি। যেমন এখানে একটা পি আছে, পি আছে, এখন তার টেক্সট সবগুলো শুরু হয়েছে এখান থেকে, একই স্টাইল, ঠিক আছে? আমার টেক্সটটা সেন্টার করতে হবে, তো আমি কি করব, প্যারেন্ট ডিভকে টেক্সটাইল সেন্টার দিব, সেন্টার করব। আবার এই পি এর জায়গায় একটা ইমেজ আছে, ইমেজটা হচ্ছে এত বড়, তাও কিন্তু টেক্সটাইল সেন্টার দিলে সেই ইমেজটা সেন্টার হবে, ঠিক আছে? এটা সেম। আবার একটা পি আছে, আমি পি কে টেক্সটাইল সেন্টার করতে চাই, পি কে, শুধুমাত্র পি কে, এই এ কেন, মনে করেন এর ক্লাস হচ্ছে এম, এম এর মধ্যে যে পি আছে তাকে টেক্সটাইল সেন্টার করব, কিন্তু এই পি এর একটা ওয়েট দেওয়া আছে 100 পিক্সেল, এটুকু। এমন এই ডিভ এর ওয়েট হচ্ছে 600 বা, হ্যাঁ 600 পিক্সেল, অনেক বড়, কিন্তু এই ডিভ এর মধ্যে এ সেন্টার্ড হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, একে মার্জিন জিরো অটো দিতে হবে, আদারওয়াইজ সে সেন্টার্ড হবে না এই এর মধ্যে, ঠিক আছে? এই ব্যাপারটা ইমেজের ক্ষেত্রে ঘটে, তবে মাঝে মধ্যে কাজ করে না, এটার একটা আলাদা একটা ব্যাখ্যা আছে, এটা পরে। তো এনিওয়ে, তাহলে কি বুঝলাম, টেক্সটাইল সেন্টার এবং মার্জিন জিরো অটো দিয়ে অ্যাকচুয়ালি সেন্টারিং করা হয়। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, আমি যেটা বলছিলাম উপরে নিচে, ভার্টিক্যাল অ্যালাইন, এটার নাম হচ্ছে, প্রপার্টি হচ্ছে ভার্টিক্যাল, আমি ঠিক বানানটা ঠিক লিখছি কিনা জানি না, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। আচ্ছা, আমি ভার্টিক্যাল অ্যালাইন মিডল বানানটা একটু ঠিক করি। হ্যাঁ, ভার্টিক্যাল এটা অ্যাকচুয়ালি এখানে এল হবে, এ, এনিওয়ে। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন মিডলের কাজ আমরা পরে দেখব। এবার আসি আবার সুডো ক্লাসে, যে বিষয়টা অ্যাকচুয়ালি করার জন্য আমরা অফ হয়েছিলাম। প্রথমে আমি মেনুর ক্ষেত্রে করি ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড সুডো ক্লাসের মাধ্যমে। এখানে আপনাকে অবশ্যই প্যারেন্ট চাইল্ডটা একটু ভালো করে বুঝতে হবে, প্যারেন্ট এবং চাইল্ড। সাপোজ আমি এখানে এ কে, আমার এ হচ্ছে এটা সম্পূর্ণ, এবং আমি এর একটা বর্ডার দিলাম, বর্ডার রাইট, ডান পাশে একটা বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড এবং রেড কালার অথবা আরেকটা কালার দিই, গ্রিন কালার, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু লাস্ট যে এটা আছে, ঠিক তার তার রাইট পাশেও কিন্তু বর্ডারটা আছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। তো আমাকে এটা তুলতে হবে, এটা তুলতে গেলে কি করতে হবে আমাকে, অবশ্যই আমার লাস্ট চাইল্ডটাকে সিলেক্ট করতে হবে আগে,
আমি এটুকু লিখে দেই আগে, border right, sorry, 1 pixel solid green, এটা হচ্ছে বর্ডার দেওয়ার জন্য। এখন এই যে লাস্ট চাইল্ড, এই যে এটা হচ্ছে কি আমার ইউএল এর লাস্ট চাইল্ড। এখন আমি এটাকে কিভাবে সিলেক্ট করব? একটা সুডো ক্লাস আছে, দুইটা সুডো ক্লাস আছে, একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, একটা হচ্ছে লাস্ট চাইল্ড। ফার্স্ট এফ আই আর এস টি হাইফেন চাইল্ড, সি এইচ আই এল ডি, আরটা হচ্ছে লাস্ট এল এস টি সি এইচ আই এল ডি। লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ড এই দুইটা সুডো ক্লাস চাইল্ডের ক্ষেত্রে। এবার আমি এটাকে রিসিভ করব, এই লাস্ট চাইল্ডটাকে। তার আগে আপনি বলেন তো এখানে আমি কিভাবে লিখতে পারি? ডিফ ইউএল, এটা ইউএল এলআই দেন এ। আমি কিন্তু এ কে স্টাইল করেছি এর বর্ডার রাইট। এখন এই শুধু এর বর্ডার রাইট নান করব, কিভাবে লিখতে পারি বলেন তো? চাইল্ড হিসাব করেন, এলআই এ লাস্ট চাইল্ড, রাইট? নো, এটা কখনোই, এটা সবসময় ভুল। এই টাইপের ঘটনাটা সবাই করে অ্যাকচুয়ালি। এখানে এ কেমনে লাস্ট চাইল্ড? এখানে এ কিন্তু লাস্ট চাইল্ড না। এখানে আমি যদি বলি যে এরকম, বিষয়টা এরকম, ইউএল দেন এলআই আছে, অনেকগুলো, চারটা আছে প্রায় প্রায়, প্রত্যেকটার মধ্যে আবার এ আছে, এ। আর আমি যদি এভাবে লিখি যে মেনু, মেনু ইউএল এলআই এ লাস্ট চাইল্ড, এভাবে লিখি। এ লাস্ট চাইল্ড কেমনে হয়? এ এলআই এর মধ্যে তো একটাই এ, লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড একটাই, এ হবে না। তো এখানে আমাকে লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড কাউন্ট করা যাচ্ছে হচ্ছে এলআই এর মধ্যে, তো আমাকে এলআই এর লাস্ট চাইল্ড করতে হবে, এলআই লাস্ট চাইল্ড দেন এ। ঠিক আছে? চাইল্ড কাউন্টিং এর বিষয়টা এটা একটু মাথায় রাখবেন। এই ভুলটা সবাই করে, এই ভুলটা করে আর শুধরাইতে পারে না, প্রবলেম করছি, প্রবলেমটা সলভ হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, তো আমরা এভাবে করতে পারি যে কপি করলাম, এলআই এর লাস্ট চাইল্ড কাউন্ট করতে পারছি, লাস্ট চাইল্ড এবং এ, এলআই এর লাস্ট চাইল্ডে যে এ আছে তার বর্ডার আমি নান করে দিলাম। ঠিক আছে, এটা একটা ওয়ে। আবার ফার্স্ট চাইল্ডও সেম ওয়েতে কাজ করে। এবার আসি আরো একটা সুডো ক্লাস, সেটার নাম হচ্ছে বিফোর আফটার। হ্যাঁ, ও লোগো, এটা আর একটা সুডো ক্লাস, অ্যাকচুয়ালি সেম সুডো ক্লাস। যেমন ফার্স্ট চাইল্ড একটা, আবার একটা নেই, আর আরো একটা সুডো ক্লাস আছে যেটা হচ্ছে ফার্স্ট লাইন, আরটা হচ্ছে ফার্স্ট লেটার। ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট লেটার। সুডো ক্লাস কতগুলো আছে? সবগুলো এখানে আছে। ঠিক আছে, সবগুলাই আছে। সো আমরা জাস্ট শিখতেছি যেগুলো দরকার পড়ে, আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে এক্সপেরিমেন্ট চালিয়ে নিয়ে আসবেন। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বিফোর আফটার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিফোর আফটার একদম সহজ, ইম্পর্টেন্ট পার্ট আসলে অ্যাকচুয়ালি এখানে না। বিফোর আফটার যে কারণে ইউজ হয়, কোনো একটা কন্টেন্টের বিফোরে, যেমন আপনার একটা অনেক বিরাট একটা সাইট আছে, অনেক কন্টেন্ট, অনেকগুলো পোস্ট, প্রত্যেকটা পি এর আগে আপনি চাচ্ছেন প্রত্যেকটা পি এর আগে একটা শব্দ যুক্ত করতে, নোট। অথবা আপনার প্রত্যেকটা কন্টেন্টে নিচে একটা নোট আছে, কিন্তু তার আগে নোট লেখা হয়নি, এবং সেই পি এর একটা ক্লাসও আছে। আপনি জানেন যে প্রত্যেকটা কন্টেন্টে ওই পি এর একটা ক্লাস, আর কোথাও নয়। আপনি চাচ্ছেন ওই ক্লাসের আগে একটা হচ্ছে নোট লেখাটা বসাতে, এখন কি প্রত্যেকটাই গিয়ে চেঞ্জ করবেন? না, এটা আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের মাধ্যমে। বিফোর আফটার, সাপোজ আমার এখানে একটা পি আছে, সেটা হচ্ছে এই যে ওয়েলকাম টু আওয়ার সাইটের, এখানে আমার একটা পি আছে, আমি এখন চাচ্ছি পি এর আগে একটা নোট বসাতে, একটা টেক্সট জাস্ট নোট। এখন সেটা কিভাবে করব? যেমন আমি শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে বলি, অথবা আমার বডিতে যতগুলো পি আছে তার ক্ষেত্রে বলি। পি, এটা হচ্ছে আমার সিলেক্টর। এখন ছোটো ক্লাস কিভাবে সিলেক্ট করতে হয় একটু আগে দেখলেন যে কোলন, তারপর হচ্ছে আমার ছোটো ক্লাসের নামটা। এখন আমি লিখলাম বিফোর, পি এর বিফোর,
বিফোর কিভাবে কাজ করে, বিফোর আফটার একটাই প্রপার্টি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে কন্টেন্ট। বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজ করবে না। ঠিক আছে, আপনি বিফোর আফটার দিয়ে অন্য কিছু করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, বাট উইথাউট কন্টেন্ট কোনো কিছুই হবে না। তো কন্টেন্ট যদি না থাকে, কন্টেন্টকে ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিতে হবে, এইভাবে লিখে অন্তত ব্ল্যাঙ্ক হিসেবে রেখেও দিতে হবে, এভাবে রেখে দিতে হবে। আর যদি থাকে তাহলে তো ভালো। যেমন এখন আমি চাচ্ছি বিফোর আমার পি এর আগে একটা কন্টেন্ট যুক্ত হবে, সেটা হচ্ছে নোট এবং একটা স্পেস। আমার সাইট রিফ্রেশ করলাম, আমার সাইটে কি হলো, একটা নোট সব পিতে দেখেন, এখানে সব পিতে, যেহেতু আমি সর্বজনীন একটা সিলেক্টর দিয়ে করছি, সব পিতে নোট যুক্ত হয়ে গেছে। এবং সেম কাজটা অ্যাকচুয়ালি আফটারের ক্ষেত্রে হয়। আমি যদি আফটার দেই, আমি এখানে লিখলাম হচ্ছে স্পেস দ্য এন্ড। এখানে অ্যাকচুয়ালি স্পেস এইটার কেন দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে, এটা যদি না দেয় তাহলে এই জায়গায় স্পেসটা আসবে না, আর শেষেও যদি শেষেরটা যদি আগে না দেয় তাহলে স্পেস এই জায়গাটা আসবে। বিষয়টা তখন এলোমেলো দেখাবে। স্পেস দিলাম না, একসাথে লেগে আছে কিন্তু। এনিওয়ে, নোট এবং আফটার হচ্ছে দা এন্ড, আফটার হচ্ছে দা এন্ড, এটা হচ্ছে বিফোর আফটার। নর্মালি নর্মালি এটা হচ্ছে বিফোর আফটার। এখন বিফোর আফটার নিয়ে আপনাকে আরো অনেক কাজ করতে পারেন, বাট কিভাবে কাজ করতে পারেন সে বিষয়টা বোঝার জন্য আগে পজিশনিং বুঝতে হবে। সিএসএস, তাহলে বিফোর আফটার মিন্স কি, আগে এবং পরে, জাস্ট এইটুকু, আর কিছুই না। আর বিফোর আফটার কিভাবে ইউজ করতে হয়, আমার সিলেক্টর বিফোর, দেন আমার আমার কি ডিক্লারেশন। এখন পজিশনিং এ যাওয়ার আগে আমি বলেছিলাম যে ওভারফ্লো হিডেন এর বিষয়ে একটা বলেছিলাম যে ওভারফ্লো হিডেন অন্যভাবে করা যায়। ওভারফ্লো হিডেন কিভাবে করা যায়, আজকে সবগুলো কিন্তু টিপস নিয়ে আলোচনা করছি, জাস্ট পরবর্তীতে আপনি নিজে এগুলাকে কাজে লাগাতে পারবেন। ওভারফ্লো, ওভারফ্লোর ক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ক্লিয়ার। সিএসএস এর একটা প্রপার্টি হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার বোথ। অ্যাকচুয়ালি ওভারফ্লো বিষয়টা কি, আমি যখন কোনো একটা কন্টেন্টের মধ্যে কোনো একটা কন্টেন্টের দুইটা, কোনো একটা ডিভের দুইটা কন্টেন্টকে ফ্লোটিং করছি, তখন পরের কন্টেন্টটাও কিন্তু লেফটে শুরু হচ্ছে, লেফট থেকে সরাসরি, এবং এই ডিভটা তখন জিরো হয়ে যাচ্ছে, হাইট জিরো, কারণ সে এর মধ্যে কোনো কন্টেন্টকে ক্লিয়ার পাচ্ছে না, একদম সলিড পাচ্ছে না। ঠিক আছে, এখন এখানে এই বিষয়টাকে যদি আমরা নর্মালি ফ্লোটিং ওভারফ্লো হিডেন ছাড়া যদি করতে চাই, যে ওভারফ্লো হিডেন দিলে সেই তার হাইট ফিরে পাই, এটা যদি ওভারফ্লো হিডেন ছাড়া করতে চাই তাহলে কি করতে হবে, একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আমরা মার্কআপে আমাদের আরেকটা ডিপ বাড়াই দিতে পারি। যেমন এখানে করছিলাম হচ্ছে লগো এবং মেনু, এবং একে ফ্লোট লেফট এবং একে ফ্লোট রাইট, এবং লগোকে করছি কি, রো ওয়ান কে করছি কি ওভারফ্লো হিডেন। এখন আমি যদি রো ওয়ান কে ওভারফ্লো হিডেন ছাড়া দিয়ে দিই, দেখবেন শুধুমাত্র প্যাডিংটাই পাচ্ছে, আর কিছু না, শুধুমাত্র প্যাডিংটাই কি করছে, পাচ্ছে, এবং এই কন্টেন্টটুকু মাঝখানে চলে আসছে। এখন এটাকে যদি আমি ঠিক করতে যাই, যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে লোগো এবং মেনুর পরে আমি আরেকটা ডিপ নিলাম। ঠিক আছে, ডিপ প্লাস ক্লিয়ার নাম দিলাম তার একটা, জাস্ট এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডিপ, আর কিছু না। এই ক্লিয়ার ক্লাসকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিএসএস এ বলতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ার বোথ, তার দুই পাশে আর কিছুই আসবে না, ক্লিয়ার বোথ। ঠিক আছে, ক্লিয়ার বোথ। এখন দেখেন ডিফ লগো মেনু, এই ডিফটা কোথায় আছে, এই ডিফটা কিন্তু আমার রো ওয়ানে আছে, তো এর পরেরটাতেই হচ্ছে আমি ক্লিয়ার বোথ দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস
এর পরের সেকশন নিচে যেগুলো আছে এর মধ্যে আর আসতে পারবে না, কারণ আমি একটাকে ফ্লোর লেফট করছি আর একটাকে ফ্লোর রাইট করছি, এর পরেরটাকে কি করছি ক্লিয়ার বোথ করছি, দুই পাশেই যাতে কিছু না আসে। ঠিক আছে, না এই ক্লাসটা এর মধ্যে দেওয়া যাবে, তাহলে তো এর পাশাপাশি ক্লিয়ার। এখন এখন যেটা বিষয়, আমি এভাবেও করতে পারি। হ্যাঁ, এখন এখন এখানে একটা বোরিং ব্যাপার হচ্ছে, আমাকে আর একটা ডিপ ব্ল্যাঙ্ক দিতে হচ্ছে। ঠিক আছে, এটা করার জন্য আমাকে আরেকটা ডিপ ব্ল্যাঙ্ক দিতে হচ্ছে। তো এখন এই ব্ল্যাঙ্ক ডিপটা অ্যাকচুয়ালি আমরা আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে বিফোর আফটার। অ্যাকচুয়ালি বিফোর আফটার কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। অ্যাকচুয়ালি বিফোর আফটার কি করে, এখানে পি আছে, এটা হচ্ছে পি। আমরা কি বুঝতেছি এখানে পি এর আগে এবং পি এর পরে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পি এর ভিতরেই আছে, বাট কন্টেন্টের আগে কন্টেন্টের পরে। এটা কিভাবে চেক করবেন, এটা নর্মালি ফায়ারবাগ দিয়ে চেক করলে হয়তো বুঝতে পারবেন না, এখানে ফায়ারবাগ বিফোর আফটার কাউন্ট করে। বাট আপনি যেই ইন্সপেক্ট এলিমেন্ট, যেটা ফায়ারফক্সের ডিফল্ট, এটা দিয়ে যদি চেক করেন, এখন দেখেন যে আমি এই পিটাকে করলাম এবং এই পিটা হচ্ছে এটা, আমি এটাকে এক্সপান্ড করলাম, দেখেন আমার লরেম পিক্সেল হচ্ছে, এটা হচ্ছে লরেম ইপসম হচ্ছে আবার কি কন্টেন্ট তার আগে বিফোর, এবং তারপরে হচ্ছে আফটার। এখানে কিন্তু মার্ক হচ্ছে বিফোর হচ্ছে নোট। সো এখন আমি যদি এই বিষয়টা এখানে চিন্তা করি, এই বিষয়টা যদি কল্পনা এখানে করি, আমার রো ওয়ান হচ্ছে এটা, দেন এবং তার কন্টেন্ট হচ্ছে লোগো এবং মেনু, এটাকে অ্যাজ আফটার হিসেবে কল্পনা করতে পারি, তাই না? এটাকে কি করতে পারি, আফটার হিসেবে কল্পনা করতে পারি, এর আগে বিফোর হিসেবে কল্পনা করতে পারি। তো আমরা এই জিনিসটাকে অ্যাজ এ ক্লাস ডিপ ছাড়া, আমরা ফিক্স ক্লাসে, আমরা যেভাবে ফিক্স ক্লাস ওভারফ্লো হিডেন করতাম, সেটাকে ওভারফ্লো হিডেন না করে আমরা ক্লিয়ার বোধ করে করতে পারি। কিভাবে, আফটার এবং বিফোর। আমি নিচের অংশটুকু এই জায়গার যে ফ্লোটিং করছি সেটাকে আমি আফটার এবং বিফোর দিয়ে করি। যেমন মেইন কন্টেন্ট, আমরা কন্টেন্টকে ওভারফ্লো হিডেন করেছিলাম, এখানে একটা ক্লাস যুক্ত করে ফিক্স। ঠিক আছে, এবার ফিক্স ক্লাসে মেইন কন্টেন্ট হচ্ছে এটা, কন্টেন্টকে ওভারফ্লো হিডেন দূর করে দিলাম। ওভারফ্লো হিডেন দূর করার পর দেখবেন যে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, যেহেতু এখানে জায়গা পেয়ে গেছে। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্স, ফিক্সের একটা বিফোর নিলাম, আবার ফিক্সের একটা আফটার নিলাম। বিফোর আফটার কি দিয়ে কাজ করে বলছিলাম, কন্টেন্ট। উইদাউট কন্টেন্ট বিফোর আফটার কাজ করে না। তো আমরা বিফোর আফটারকে কন্টেন্ট অবশ্যই দিতে হবে, তো আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম যেহেতু আমার এখানে কোনো কন্টেন্ট নেই। দেন এখন একটা কাজ, সেটা হচ্ছে ফিক্স আফটার। আমি ক্লিয়ার বোথ কোথায় করেছিলাম, আফটার, কন্টেন্টের পরে যেটা আছে, এখানে বলতে পারেন যে এটা লগো একটা কন্টেন্ট, মেনু একটা কন্টেন্ট, এরপরে এটাকে আফটার হিসেবে কল্পনা করতে পারি, এর এখানে একটা ডিফকে আমরা বিফোর হিসেবে কল্পনা করতে পারি। তো এই আফটারকে ক্লিয়ার বোধ করলে কি আমার ওভারফ্লো হিডেনের কাজ হচ্ছে। আমি এটা বাদ দিলাম, আচ্ছা এটা এটা ক্লিয়ার বোধ। সো আফটারকে আমি ফিক্স আফটারকে করলাম ক্লিয়ার বোথ। ঠিক আছে, তারপরে কিন্তু ওভারফ্লো হিডেনে কাজ করবে না, কারণ ফিক্সের কোনো, আমি যে ফিক্স করেছি তার কোনো সে অ্যাকচুয়ালি ডিসপ্লে হচ্ছে না, এখানে কন্টেন্ট ডিসপ্লে হচ্ছে বাট ফিক্স ডিসপ্লে হচ্ছে না। তাকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাজ এ ট্যাবল। ডিসপ্লে ট্যাবল কিভাবে কাজ করে, ডিসপ্লে ট্যাবল দিয়ে দিলাম। ডিসপ্লে ট্যাবলটা হচ্ছে, আমরা যখনই ট্যাবল একটা তৈরি করি, ট্যাবল একটা ট্যাগ আছে, ট্যাবল টিআর টিডি, আপনারা জানেন, জানেন ট্যাবল টিআর টিডি। আচ্ছা, ট্যাবল একটা ট্যাগ আছে, এটা দিয়ে এখন কাজ হয় না খুব একটা। এটা পুরোনো পুরোনো সরকারের ওয়েবসাইটে গেলে দেখবেন, ইনসার্ট এলিমেন্ট করে দেখবেন এগুলো ট্যাবল দিয়ে তৈরি সাইটগুলো। তো তো ট্যাবল যে কাজটা করে, আমরা যখন একটা ট্যাবল তৈরি করি, ট্যাবল নর্মালি সে উইথ 100% অ্যাজ এ সলিড, তার মধ্যে ফাঁকা থাকুক, কোনো জায়গা ফাঁকা থাকুক, কোনো রো ফাঁকা পড়ে থাকুক, কাউকে আসতে দিবেন। ঠিক আছে, তো এখানে আমার এই বিষয়টা হচ্ছে, ওখানে আমার খালি জায়গা ছিল, আমি যখন এই পুরো ডিপটাকে অ্যাজ এ ডিসপ্লে করবো ট্যাবল আকারে, এটা সিএসএস এর একটা প্রপার্টি এবং ভ্যালু চলে আসছে ডিসপ্লে ট্যাবল, তখন সেই ট্যাবলের মতো নেচারে কাজ করবে। তো আমি যখন দিলাম যে ডিসপ্লে ট্যাবল,
তার ফাঁকা জায়গাটা, তার ভিতরে যদি কোনো রো বা কোনো কলাম যদি ফাঁকা থাকেও, সে কি করবে না, ওখানে কাউকে আসতে দিবে না। তো আমি ডিসপ্লে টেবল করলাম, দেন এই ফিক্সের বিফোর এবং আফটার কে করলাম ডিসপ্লে টেবল। দ্যাট মিনস বিফোর আফটার তারা সম্পূর্ণ ডিসপ্লে করছে অ্যাজ এ। তারপর হচ্ছে আমি আফটারকে যেটা করেছি সেটা হচ্ছে ক্লিয়ার বোথ, যে কাজটা আমি এখানে মার্কআপ দিয়ে করেছি একটা ডিফ নিয়ে। তো আমি এখন এই ডিফটা ছাড়াই শুধুমাত্র ফিক্স দিয়ে কাজ করতে পারবো, বাট ফিক্সে ওভারফ্লোর জায়গায় আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে কি বিফোর আফটার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সলিড সলিড কাজ, যেটাতে আপনার ওভারফ্লো নিয়ে কোনো সমস্যা হবে না, কোথাও কোনো সমস্যা হবে না। এবার ফিক্স আপনি মন খুলে ইউজ করতে পারেন, কোনো কিপটামি থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কাজ, ডিসপ্লে এবং ওভারফ্লো। আই থিঙ্ক মোটামুটি মাথার উপর দিয়ে যাবে আপনাদের, বাট চিন্তাটা করতে হবে সহজভাবে। আমি কিন্তু সহজভাবে চিন্তা করছি, এটাকে অ্যাজ এ ক্লিয়ার, অ্যাজ এ আফটার হিসেবে চিন্তা করছি। কোন কন্টেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে সেটা বের করে নিয়েই তারপর আমি এটাকে কাজ করেছি। আপনাদেরকে আমি আগে দেখি তিনটা ওয়েতে দেখিয়েছি। এখন বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের জন্য, আপনারা যেভাবে ইউজ করতে পারেন। এখন আপনারা যদি একটা মার্কআপ লিখতে চান মার্কআপ লিখেন, যদি আপনারা বলতে চান তো আমি মার্কআপ লিখবো না, একটা ক্লাসই যুক্ত করে দেবো আমার এনাফ, তাহলে আমি কিন্তু ক্লাসই যুক্ত করে দিতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। এবার আসি হচ্ছে পজিশনিং। পজিশনিং এর বিষয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সিএসএস, এসটিএমএল এন্ড ওয়েবসাইটের জন্য পজিশনিং বিষয়টা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি দরকার, পজিশনিং এর বিষয়টা। পজিশন হচ্ছে একটা সিএসএস এর একটা প্রপার্টি, তার অনেকগুলো ভ্যালু আছে। তার বেসিক ভ্যালু চারটা ধরতে পারেন, এখন নতুন আরো অনেক কিছু আসতেছে। পজিশন এমনিতে নর্মালি আমরা যে তিনটা নিয়ে কাজ করব, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। তার ভ্যালু, পজিশনিং এর ভ্যালু। আরো একটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক। আমি এখান থেকে পজিশনে ক্লিক করলাম, অ্যাকচুয়ালি কি কি ভ্যালু আছে একটু দেখে নি, যে কি কি প্রপার্টি গুলো কি কি ভ্যালু আছে বা কি কি ভ্যালু নিয়ে কাজ করে। বটম ক্লিপ কার্সর, পজিশনিং প্রপার্টি, লেফট ওভারফ্লো, পজিশন। পজিশনে কি কি আছে? অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক, ইনহেরিট। পাঁচটা। ইনহেরিট মানে তো এমনিতে জাস্ট জিরো, শূন্য, বা আগের যে প্যারেন্টের যেই পজিশনিংটা দেওয়া আছে সেটাই। এখানে আর চারটা স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট। আচ্ছা, এই চারটা নিয়ে আমি একটা ডিপ করি। প্রথমে একটা ডিপ করি, চারটা বডির মধ্যেই করি, বাট র্যাপারের বাইরে। একটা ডিপ করলাম হচ্ছে ক্লাস, আমি একটা করলাম হচ্ছে ফিক্সড, একটা করলাম হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ কোনো কাজেরই না। এনিওয়ে, এটা হচ্ছে কি একটা আমি একটা দিয়ে দিই ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটার একটা স্টাইল দিয়ে দেই, যাতে আমি এখন আপাতত দেখতে পারি। ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ, তাদের তিনটারই একে স্টাইল দিব, তাই কমা দিয়ে তারা পাশাপাশি নিয়ে আসলাম। উইডথ হচ্ছে 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ, তাই না? অথবা ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার
গ্রিন, তিনটারই আলাদা আলাদা করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। হ্যাঁ, এবার আমি প্রথমে ফিক্স নিয়ে কাজ করি। হ্যাঁ, ফিক্স নিয়ে কাজ মানে পজিশন ফিক্সড, এই তো। আমি তাকে করলাম পজিশন ফিক্সড। এখন দেখেন তো পজিশন ফিক্সড হওয়ার পর সে কোথায় গেল? সে হাওয়ায় গেছে। আমি কোন একটা এলিমেন্টকে পজিশন ফিক্সড এমনিতে দিতে পারি না, তাকে কোন জায়গায় ফিক্সড হইতে হবে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, পজিশন ফিক্সড উইদাউট ডিরেকশন কাজ করবে না, তাকে ডিরেকশন একটা দিয়ে দিতে হবে। সে কোন জায়গায় ফিক্সড হবে, লেফট, রাইট, টপ, বটম বা লেফট রাইট। সে অ্যাকচুয়ালি পজিশন ফিক্সড কাজ করে কিভাবে? পজিশন ফিক্সড কাজ করে হচ্ছে স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই জিনিসটুকুকে আমি বডিতে না দিয়ে সম্পূর্ণ জিনিসটুকুকে আমি র্যাপারের মধ্যে নিয়ে আসি, তাহলে একটু বেটার হয়। এটা হচ্ছে আমার র্যাপার না, আমি এখানে নিয়ে আসলাম। তারা নর্মালি এর মধ্যে থাকবে। ঠিক আছে, এখন ফিক্সডটা কোথায় গেল? অবশ্যই যাকে পজিশন ফিক্সড করব তাকে একটা ডিরেকশন দিয়ে দিতে হবে, সে কোথা থেকে থাকবে। তাকে বললাম লেফট থেকে 0। লেফট থেকে 0 বলতে স্ক্রিনের একদম লেফট, লেফট থেকে। তাকে বললাম বটম থেকে 0। ঠিক আছে, দ্যাট মিন্স বটম থেকে 0। এখন দেখেন সে কিভাবে কাজ করছে। তাহলে কি করতেছে? এক, পজিশন ফিক্স যাকে দিব তাকে ডিরেকশন ছাড়া সে কাজ করবে না, প্লাস সে কার উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবে? স্ক্রিনের উপর, সম্পূর্ণ স্ক্রিন। এবং সে ওখানে ফিক্সড। আমি আমার ওয়েবসাইট স্ক্রল করলেও সে এখানে ফিক্সড ভাবে শো করবে। যেমন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, প্রথম আলো ওয়েবসাইটে দেখবেন যে আইকন দেখতে পাচ্ছেন, সোশ্যাল আইকন পাশে বসে আছে। হ্যাঁ, এই টাইপের কিছু, এগুলো হচ্ছে ফিক্সড। তো আমি এটাকে ডিরেকশন এভাবে দিতে পারি যে লেফট থেকে 0-তে থাক, টপ থেকে দেই, টপ থেকে সে 50%, টপ থেকে সে 50% নেমে আসে। বাট সে এক্স্যাক্টলি কিন্তু 50% না, বিকজ এরকম বিষয়টা পেইন্ট করে দেখায়। এখানে হচ্ছে এই বিষয়, এটা হচ্ছে আমার সম্পূর্ণ হাইট মনে করেন, এবং তার 50% হচ্ছে এখানে। এখন আমার এটা হচ্ছে 100 পিক্সেলের সেই ফিক্সড ডিপটা, এবং সে নর্মালি এইভাবে আছে। এবং তাকে যখন টপ থেকে 50% নামাবো, সে এখান থেকে এভাবে আসবে। তার শুরুটা হবে 50%-এর পর থেকে। কারণ তাকে যদি তার অর্ধেক উপরে তুলে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাকে যদি তার অর্ধেক হাইটের উপরে তোলা যায়, তাহলে কি সে কিন্তু সেন্টার্ড হচ্ছে। তাহলে আমি তার হাইট কত? 100 পিক্সেল। আমি মার্জিন টপ দিলাম -50 পিক্সেল, তাহলে কিন্তু সে সেন্টার। এখন সেন্টার এর মধ্যে, এখান থেকে শুরু করে এর মধ্যে সেন্টার না, এখন সেন্টার। সে এখানে ফিক্স। সো আবার একটা বিষয়, সেটা হচ্ছে আমি টপ লেফট দিলাম, আমি কিন্তু তাকে 4টা ডিরেকশন একসাথে দিতে পারবো না। সে কনফিউজ হয়ে যাবে, সে টপ থেকে আসবে নাকি রাইট থেকে আসবে নাকি বটম থেকে আসবে, কোথা থেকে আসবে, সে কনফিউজ। ঠিক আছে, যে কোনো দুইটা, লেফট বটম, লেফট টপ, লেফট রাইট টপ, রাইট বটম, যে কোনো একটা। ঠিক আছে, 4টা একসাথে দেওয়া যাবে না। এনিওয়ে, ফিক্সড হচ্ছে স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে। এখন তাকে যদি র্যাপারের মধ্যে আনতে চাই, তাহলে লেফট থেকে বাড়ায় আনতে হবে, কিন্তু সেটা মানে প্রত্যেকটা স্ক্রিনের জন্য হবে না। ঠিক আছে, মনে করেন আমার এই স্ক্রিনের জন্য আমি এখন র্যাপারের সমান বাড়ায় নিয়ে আসতে পারি। যেমন 50 পিক্সেল বা 100 পিক্সেল বা 150 পিক্সেল, 150 পিক্সেল নিয়ে আসলে সে র্যাপারের মধ্যে আসবে। এটুকু আসলো, কিন্তু আরেকটা বড় স্ক্রিনে গেলে 150 পিক্সেল পর কিন্তু আবার সে বসে থাকবে। তো পজিশন ফিক্সডটাকে অ্যাকচুয়ালি স্ক্রিনের সাথে কল্পনা করে করতে হবে। এবার পজিশন রিলেটিভের বিষয়ে বলি। অ্যাকচুয়ালি পজিশন রিলেটিভ কিছুই না, আমি যাকে রিলেটিভ করছি তাকে পজিশন আগে রিলেটিভ করি। আমি একে রিলেটিভ করলাম, দেখেন সে কিন্তু এখনো ওখানেই আছে, এখনো এই জায়গায় আছে, পজিশন রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভ তেমন কাজ করে না, কিসের জন্য কাজ করে সেটা আমি পরে বলছি একটু পর। তার আগে এবার আসি আমি অ্যাবসলিউটের ব্যাপারে। তো অ্যাবসলিউটের ব্যাপারে আসার আগে অ্যাবসলিউট ডিপটাকে আমি অ্যাকচুয়ালি আরেকটা ডিপের মধ্যে নিয়ে নিই। ডিপ মনে করেন সামথিং, সরি, যে কোনো কিছু। আরে এত টাইপিং মিস্টেক আছে।
আমি একে করলাম সামথিং বিষয়, সামথিং এর একটা স্টাইল, যাতে বুঝতে পারি খুব সুন্দর করে। অ্যাবসলিউট সামথিং, সামথিং এর স্টাইল হচ্ছে উইথ 500 পিক্সেল, হাইট 300 পিক্সেল এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাবসলিউটের কালার হচ্ছে গ্রিন, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে কালার। এখন বুঝে নেন যে এটা হচ্ছে সামথিং এর মধ্যে আছে। এখন আমি পজিশন অ্যাবসলিউট যাকে করছি তাকে পজিশন অ্যাবসলিউট করব। এই যে পজিশন অ্যাবসলিউট করি, পজিশন অ্যাবসলিউট, এটা দেখে কি হয়। আচ্ছা, এখানে র্যাপার কোথায়? আর কোন দিকটা আমি কি করেছি? আচ্ছা, এর একটা উইড আছে সেজন্য। যাই হোক, আমি যাকে পজিশন অ্যাবসলিউট করলাম, অ্যাকচুয়ালি আমি একটা ডিরেকশন দিয়ে দেখাই, তারপর বলবো। লেফট 0 পিক্সেল পজিশনিং বিষয়টা অ্যাকচুয়ালি লেফট, আমি যখন ডিরেকশন দেবো সেটা স্ক্রিন ওয়াইজ কাজ করবে, বাট আমার তো এরকম সবগুলাই যদি স্ক্রিন ওয়াইজ কাজ হয় তাহলে তো হবে না। আমাকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমার ডিবের মধ্যে কাজ করবে। ঠিক আছে, লেফট 0 টপ 0 দিয়ে দেই, তারপর বুঝেন কি হয়। লেফট 0 এবং টপ 0 দিয়েছি। পজিশন অ্যাবসলিউট কাজ করে হচ্ছে নর্মালি যাকে সে রিলেটিভ পাবে তার উপর ডিপেন্ডেন্ট। এখন বর্তমানে ডিফল্ট ভাবে বডি HTML এর যে বডিটা আছে, বডি ট্যাগই হচ্ছে রিলেটিভ। আমি বডি ট্যাগেই কি করতেছি, আমার প্রত্যেকটা ওয়েব কন্টেন্টকে সাজাচ্ছি এবং বডি ট্যাগ হচ্ছে আমার রিলেটিভ। আমি যাকে অ্যাবসলিউট করলাম তাকে যখন আমি ডিরেকশন দিব লেফট থেকে বা রাইট থেকে বা টপ থেকে বা বটম থেকে, যেখান থেকে দেয় না কেন, সে বডির সাথে কাজ করবে। সে কিন্তু ওখানে একদম ফিক্সড না, এটার মতো স্ক্রল করলে সে চলে যাবে, বাট সে বডির সাথে পজিশনিং করবে বডির সাথে। এখন এই অ্যাবসলিউটটা কোন জায়গায় এসে, যেমন আমার একটা স্লাইডার আছে বা আমার একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ দেখা যাচ্ছে, এবং আমার এই ইমেজে এখানে একটা বাটন আছে, এটা জাস্ট, হ্যাঁ আমি এটা জাস্ট উইড দিয়ে মার্জিন উইড 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, এগুলো দেওয়ার পর বর্ডার রেডিয়াস দিলে গোল হয়ে যাবে এবং মার্জিন 0 অটো দিলে এখানে চলে আসবে। কিন্তু আমি যদি এটাকে পজিশনিং এর মাধ্যমে করতে যাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এই বিষয়টা এখানেই করি। আমার সামথিং এর মধ্যে এখানে আইকনটা আসবে, সামথিং এর সাইজ হচ্ছে এত বড়, আমার সামথিং এর মধ্যেই কাজটা হবে। আমি পজিশন অ্যাবসলিউট যাকে করছি তাকে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 50%, এখন 50% গোল হয়ে যাবে। এই লেফট থেকে 0 এবং টপ থেকে 0 দেওয়ার পর সে কি হচ্ছে, বডির সাথে কাজ করছে। এখন আমি যদি তাকে আমার সামথিং এর মধ্যে যদি কাজ করাতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, প্যারেন্ট যেটা আছে তাকে করতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, যাতে অ্যাবসলিউট তার কন্টেন্টটা তার মধ্যে তার রিলেশনে কাজ করে। আমি তাকে কি করলাম, সামথিং কে পজিশন রিলেটিভ করলাম, নর্মালি সে এখানে আছে, এখন রিফ্রেশ করি, সে সামথিং এর মধ্যেই হচ্ছে কি করবে, পজিশনিং করবে। এখন যদি আমি লেফট থেকে বলি যে টপ থেকে 100 পিক্সেল, সে সামথিং এর মধ্যেই কিন্তু কাউন্ট করবে টপ থেকে 100 পিক্সেল। আমি যদি বলি লেফট থেকে 100 পিক্সেল, সে সামথিং এর মধ্যেই কাউন্ট করবে। নর্মালি যদি তার প্যারেন্টকে সে রিলেটিভ না পায়, তার প্যারেন্টকে যদি তার প্যারেন্টকে সে যদি তার প্যারেন্টকে যদি বুঝতে না পায় তাহলে সে কাজ করবে হচ্ছে বডির সাথে, কারণ বডিতে রিলেটিভ, বডি হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কি, আমি তাকে যখন লেফট থেকে 0 করছি, টপ থেকে 0 করছি, সে একদম বডির সাথে কেন কাজ করছে, বা সে সামথিং থেকে বের হয়ে চলে যাচ্ছে কেন? অ্যাকচুয়ালি
এই অ্যাবসলিউট ব্যাপারটা হচ্ছে একদম ভাসমান, সে ভাসমান অবস্থায় আছে এখন, তার তার সামথিং থেকে সে উঠে চলে আসছে, দ্বীপ থেকে উঠে চলে আসছে, আমি অ্যাকচুয়ালি যেভাবে বলি ভাসমান অবস্থায় আছে। এখন আমি যদি বলি যে আহ, আমি আরেকটা ডিপ নিয়ে দেখি যে আহ, এই যে অ্যাবসলিউটের পাশাপাশি আমি আরো একটা ডিপ নিই, ডিপ ক্লাস অ্যাবসলিউট অ্যাবস্ট্রিট, এই একটা ক্লাস নিলাম এখানে সাপোজ। এখন দেখেন অ্যাবিএস টু, একে একটা কালার দেই বিজিসি, এন্ড আগেরটা কি আছে গ্রিন আছে, আমি একে রেড কালার দিই হালকা red, দেন উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। এখন দেখেন কি অবস্থা আছে, দেখছেন আমার এই রেডটা কিন্তু আমার কি, আমার অ্যাবিএস টু। এখানে বিষয়টা ওই যে বললাম ভাসমান অবস্থায় আছে, যাকে পজিশন অ্যাবসলিউট করা আছে সে ভাসমান অবস্থায় আছে। আমার সামথিং সামথিং যখন এটা হচ্ছে অ্যাবসলিউট, এটা হচ্ছে অ্যাবিএস টু, নরমালি এভাবে থাকার কথা, একে পজিশনিং করছি অ্যাবসলিউট করছি, সে উপরে চলে আসছে, এ নিচে, এ এখন ভাসমান অবস্থায় আছে ওই ডিপের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাসমান অবস্থা। এখন এটা হচ্ছে আমার অ্যাবসলিউট দেওয়া হচ্ছে, আমি যদি একে অ্যাবসলিউট করি তাহলে কি হবে একটু দেখি, অ্যাবিএস টু পজিশন অ্যাবসলিউট, সেও ভাসমান অবস্থায় চলে আসছে কিন্তু আগেরটার চাইতে উপরে, ঠিক আছে। এখন এটাও একটা বিষয়, তাহলে কি বলছিলাম আমরা, অ্যাবসলিউট হচ্ছে ভাসমান, ঠিক আছে, সবসময় ভাসমান অবস্থায় থাকে। এখন তাকে আমরা পজিশনিং করতে পারি যে কোনো ওয়েতে, তার প্যারেন্টকে, যদি প্যারেন্টের মধ্যে করতে চায় তাহলে তার প্যারেন্টকে কি করে একটা রিলেটিভ করে, পজিশন রিলেটিভ করে তারপর। এখন অনেক জায়গায় দেখবেন যে ব্যাপার থাকতে পারে, জেড ইন্ডেক্সের ব্যাপার থাকতে পারে, হঠাৎ করে অ্যাবসলিউট করার পর হাইট হয়ে যেতে পারে, সে হাইট হয়ে যেতে পারে অ্যাবসলিউট লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, বাট সে দেখাচ্ছে না, সে ওই জায়গায় আছে বাট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, বিকজ হচ্ছে তার পরের কোনো বিষয়টা, মানে পরের কোনো ডেপ বা তার প্যারেন্ট ডেপ বা তার পরের কোনো ডেপ যার উপর সে অ্যাবসলিউট হয়ে আছে, তার পরের কোনো ডেপ সে জেড ইন্ডেক্স পাচ্ছে। অ্যাকচুয়ালি জেড ইন্ডেক্স যদি বলতে যাই সেটা হচ্ছে আম, এই অ্যাবসলিউটের ব্যাপারেও বলতে পারেন আপনি, আপনার কাছে অনেকগুলো বই আছে এবং বই পড়তে পড়তে আপনি রাখতেছেন, তাহলে আহ, যখন এই টেবিল আমি একটা ডাস্টার রাখলাম, আরেকটা ডাস্টার রাখলাম, তাহলে কি এই ডাস্টারের উপরে তো আসবে, যখন অ্যাকচুয়ালি রাখতেছে তখন সে, তার ডাস্টার হচ্ছে ওয়ান, সাপোজ এ হচ্ছে ওয়ান, পজিশন টু, থ্রি, যার ভ্যালুটা বেশি হচ্ছে সে সবসময় উপরে, ঠিক আছে, যার ভ্যালুটা বেশি হচ্ছে। এখন এখানে বিষয়টা এরকম, যখন পরেরটা অ্যাবসলিউট হচ্ছে তখন কিন্তু তার ভ্যালু বাড়ছে। তো এখন আমি যদি নিচেরটাও যদি শো করাইতে চাই তাহলে আমাকে জেড ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে, সেটার বিষয়েও জেনে ফেললাম আজকে। জেড ইন্ডেক্স ওয়ান, আমি জেড ইন্ডেক্স ওয়ান করে দিলাম। নর্মালি এটা যেহেতু কারো জেড ইন্ডেক্স নাই, নর্মালি তারা জিরো অবস্থায় আছে এবং পরে যে অ্যাবসলিউট পার্টসটা আছে সেটা সবসময় উপরে থাকবে। আমি এখন পরেরটাকে ওয়ান করে দিলাম, সে আসলো। আমি আবার দেখেন যে অ্যাপস টু কে জেড ইন্ডেক্স করে দিলাম টু, তাহলে সে উপরে পেয়ে গেল। আবার অ্যাপস ওয়ান কে করে দিলাম হচ্ছে থ্রি, মানে যার বেশি থাকবে, নর্মালি জেড ইন্ডেক্স যার বেশি থাকবে সেই সবসময় উপরে আসবে। এখানে আরেকটা বিষয়, জেড ইন্ডেক্স উইথাউট পজিশন অ্যাবসলিউট এবং লেফট কাজ করবে না, সরি, পজিশন অ্যাবসলিউট এবং লেফট বলতেছি রিলেটিভ, ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট অথবা রিলেটিভ। বাট বাট মনে করতে পারেন যে আপনার কোথাও জেড ইন্ডেক্স দরকার পড়ছে, সেখানে কি করা উচিত, যেখানে কোনো পজিশনিং অ্যাবসলিউট করা নাই বা কোনো কিছু করা নাই, সেখানে কি করা উচিত নরমালি, আপনি কি অ্যাবসলিউট করবেন জেড ইন্ডেক্স দেওয়ার জন্য? মোটেও না। রিলেটিভ হচ্ছে জাস্ট রিলেটিভ দিলে সে কোনো কিছু চেঞ্জ করে না, কিন্তু অ্যাবসলিউট চেঞ্জ করে, যখনই পজিশন অ্যাবসলিউট দেবো সে কিন্তু চেঞ্জ করে। কিরকম, আমি এখানে এই বিষয়টা এখানে বলি যে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম অ্যাবসলিউটের জায়গায় একটু বেশি, আমি একটা প্যারাগ্রাফ দিলাম এবং অ্যাবসলিউটের যে উইডটা দেওয়া আছে অ্যাকচুয়ালি উইডটা আমি সরাই ফেললাম, হ্যাঁ,
অ্যাবসলিউটের উইথ হাইট সরাতে, এবং অ্যাবসলিউট থেকে আমি একে এটা দূর করে দিলাম, অর্ডার রেডিয়াসও দূর করে দিলাম। অ্যাকচুয়ালি এখন দেখেন যে এই অবস্থায় আছে, হ্যাঁ এখন এই অবস্থায় আছে পজিশন, এটাকে কিন্তু পজিশনিং করা নাই এখন, এখন কাউকে পজিশন করা নাই, এখন সে 100% আছে। আমি যখন কোনো এই এলিমেন্টটাকে যখন পজিশন অ্যাবসলিউট করব, কাকে অ্যাবসলিউট করছি এই কেন, আচ্ছা অ্যাবসলিউট করব তখন অ্যাকচুয়ালি সে কি হচ্ছে, সে তো ভারসাম্য অবস্থায় আছে। এখানে বিষয়টা এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না, বিকজ কন্টেন্টটার ওয়েট হচ্ছে 100%। পি পি বা যেটা আছে, আমি এখানে অ্যাকচুয়ালি 100%-এর ওয়েটে না দিয়ে একটা এমনি বেসিক ওয়েটের একটা কিছু দিই, তাহলে বুঝতে পারবেন। ডিভ abs 3 and abs 3 abs 3 একটা কালার দেই বা উইথ হাইট কিছু একটা দেই, তাহলে বুঝতে পারবেন। হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, বিজিসি and আচ্ছা দেখেন এখানে নরমালি বিষয়টা হচ্ছে এখন এরকম, এটা হচ্ছে আমার এবিসি এবং এইটা হচ্ছে কি আমার অ্যাবসলিউট ডিপটা, ঠিক আছে। মার্জিন 10 পিক্সেল, ডিপটা যা আছে সেটা বুঝা, আরো এনিওয়ে এটা সাপোজ এখন দেখেন যে আমি অ্যাবসলিউট ডিপটাকে, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ডিপ, যখন পজিশন করব, পজিশন কি চেঞ্জ হয়েছে, সে তার কন্টেন্টের সমান উইথ নিজে করে নিয়েছে। তো আমি এটা অ্যাকচুয়ালি এটা এই জন্যই বলছি, অনেক ক্ষেত্রে এই সমস্যাটা দেখবেন, কোন একটা কিছুকে আপনি পজিশন অ্যাবসলিউট করছেন বাট আপনার ডিজাইন একটু চেঞ্জ হয়ে গেল, সেখানে যেখানে আপনার উইথ দরকার পড়ে নাই উইথ দেন নাই, বাট অ্যাবসলিউট করার পর দেখতেছেন যে উইথটা কমে গেছে বা আমার ডিজাইন পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই যে বললাম, নর্মালি কোথাও যদি জেট ইন্ডেক্স দেওয়ার পর দেওয়া লাগে, সেখানে নর্মালি রিলেটিভ করবে, অ্যাবসলিউট করার দরকার নেই। আর যদি অ্যাবসলিউট কোথাও করা লাগে এবং যদি 100% দরকার পড়ে, ওয়েট 100% করে নেবে, ঠিক আছে। এ হচ্ছে পজিশন, অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ। রিলেটিভে কোনো কাজ নাই, রিলেটিভ মানে জাস্ট তার তাকে ডিপটাকে রিলেটিভ করে রাখে এবং তার মধ্যে যদি কোনো পজিশনিং এর ব্যাপার থাকে তাহলে তার সাথে রিলেশন করে। এই হচ্ছে পজিশন অ্যাবসলিউট এবং ফিক্সড এবং রিলেটিভের কাজ। তারপর বিফোর আফটার এর কাজ দেখলাম, লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড এর কাজ দেখলাম। আরো একটা চাইল্ড আছে, অ্যান্টি এর চাইল্ড। অ্যাকচুয়ালি লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড তো আছে, ভালো কথা। আমি লাস্ট চাইল্ড, প্রথম চাইল্ড এবং শেষের চাইল্ডটাকে ধরতে পারছি। 2 নাম্বার 3 নাম্বার চাইল্ড কি করবে, ওদেরকেও তো মাঝে মধ্যে স্টাইল করতে হতে পারে, বা অনেক ক্ষেত্রে স্টাইল দেখতে পারেন যে জোর বেজের সংখ্যায় প্রথমটা এক কালার, সেকেন্ডটা আর কালার, প্রথমটা আবার থার্ডটা হচ্ছে প্রথম কালার, ফোর্থটা হচ্ছে আবার সেকেন্ড কালার, এই টাইপের দুইটা কালার জাস্ট একটার পর একটা কনভার্টিং হচ্ছে। এটা কি করতে পারবে, এটাকে বলা হয় অ্যান্টি এজ চাইল্ড। অ্যান্টি এজ চাইল্ড বলতে আপনারা অবশ্যই ক্লাস 9-এ আমরা করছি, 9.1 অনুশীলন 9.1-এ করছিলাম 1 2 3 4 5 এন সংখ্যক যদি ইয়া হয়, এই অ্যান্টি এজ চাইল্ডটাও হচ্ছে এন সংখ্যক টাইপের, ঠিক আছে, ঠিক আছে, ইনফিনিটি। হ্যাঁ, সো এখন অ্যান্টি এজ চাইল্ড সম্পর্কে একটু বলি, অ্যান্টি এজ চাইল্ড কিভাবে কাজ করে। যেমন আমার কন্টেন্ট রাইট এই পোর্শনে ইউএল আছে এবং এলআই আছে, তো আমি কন্টেন্ট রাইটের পোর্শনে ইউএল এলআই কে রিসিভ করি, আমি বাকিগুলো রেখে দিয়েছি আপনাদের প্র্যাকটিস থেকে গেল, ঠিক আছে। কন্টেন্ট রাইটের মধ্যে ইউএল আছে, দেন তার মধ্যে এলআই আছে, এবং আমি নর্মালি একটা এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এন্ড নর্মালি কালার হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি কালারের মধ্যে বুঝেন তো না,
বাট এখানে নর্মাল কালারটা হচ্ছে না, কারণ এ এর একটা ডিফল্ট কালার আছে। সো আমাকে নর্মাল কালারটা এ কে দিতে হবে, কালার হোয়াইট। আর একে একটা ডিসপ্লে ব্লক এবং প্যাডিং 3 পিক্সেল 0 পিক্সেল, উপরে নিচে 3, লেফট রাইট, তাও থাকবে, চারপাশে 3, এই অবস্থা। অ্যান্ড এলআই মার্জিন দেই, মার্জিন বটম 5, তাহলে অ্যাকচুয়ালি আলাদা আলাদা বুঝতে পারবো এইটা। এখন আমি অ্যান্টি চাইল্ডের কাজ করি, আমি এলআই কে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তো আমি অ্যান্টি চাইল্ড করে এলআই কে ব্যাকগ্রাউন্ড করব। কিভাবে অ্যান্টি চাইল্ড লিখতে হয়, অফকোর্স লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ডের মতোই, কোলন অ্যান্টি এজ হাইপেন চাইল্ড। এখন অ্যান্টি চাইল্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসি এখান থেকে, এটা এখানে লাগবে না, আমার এখানে দিই। অ্যান্টি এজ চাইল্ড হচ্ছে অনেক ওয়েতে কাজ করে, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, আবার নির্দিষ্ট কোনো সংখ্যা। যেমন আমি 3 নাম্বারটাকে HTML, 3 নাম্বার যে HTML আছে সেই 3 নাম্বারটাকে সিলেক্ট করব এবং 3 নাম্বারটাকে সিলেক্ট করে 3 দিলাম, শুধুমাত্র 3 নাম্বারটাই পেয়েছে। আচ্ছা এখানে একটাও দিয়ে দিই, বেসিক BGC কালার ব্ল্যাক, আর 3 নাম্বারটাকে আলাদা কালার দেই, সেটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, আমি 3 নাম্বারটা দিয়েছি। এভাবে 2 নাম্বারটা চাচ্ছি, 2 নাম্বার, 2 নাম্বার জাস্ট অ্যান্টি এজ চাইল্ড, এই যে ব্র্যাকেটস এর মধ্যে আমার নাম্বারটা অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে, আমার কত নাম্বার চাইল্ডকে আমি স্টাইল করতে চাচ্ছি। আবার অড, অড মিন্স কি বলেন তো? বেজোড় সংখ্যা। ইভেন মিন্স হচ্ছে জোড় সংখ্যা। এখন যতগুলা ইউএলএলআই আসবে, তো বেজোড় সংখ্যাটাই হচ্ছে কি, বেজোড় সংখ্যাটাই কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে। আমি ইউএলএলআই আরো বাড়াই দিলাম, HTML, JS, CSS, PHP, Java, VBScript, আমি বাড়াই দিলাম। ঠিক আছে, ইভেন, সো ইভেন হচ্ছে ইভেন, ইভেন। আবার আপনি আরো কিছু ক্যালকুলেশন এখানে করতে পারেন, সেটা হচ্ছে 2n প্লাস 1 হচ্ছে যে অ্যাকচুয়ালি 2n প্লাস মিন্স 1 হচ্ছে অড, বেজোড় সংখ্যাটাই সে রিসিভ করছে। হ্যাঁ, তো এখানে যদি আমি বলি যে 2n প্লাস 4, 2n প্লাস 4 মিন্স কি, সে 4 নাম্বার থেকে কাউন্ট করা শুরু করবে এবং 2n মিন্স হচ্ছে একটার পর একটা 4 নাম্বার থেকে শুরু করবে, কিন্তু স্টাইলটা শুরু করবে 4 নাম্বার থেকে। এখানে এইটা হচ্ছে আমার কোন জায়গা থেকে, কত নাম্বার আইটেম থেকে অ্যাকচুয়ালি স্টাইল শুরু করবে সেটা, এবং সে কত নাম্বার পর পর অ্যাকচুয়ালি স্টাইল করবে সেটা। যেমন আমি 4 নাম্বার থেকে দিলাম এবং 3n দিলাম, তাহলে কি হবে, প্রতি 4 নাম্বার থেকে শুরু হয়ে প্রতি 3 নাম্বার আইটেমটাকে সে কালার করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যান্টি চাইল্ডের বিষয়। আপাতত এত কিছু মাথায় ঢোকানো